সেটা হচ্ছে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত বিষয়ে। আপনারা জানেন যে এই বিষয়ে সরকার একটা কমিটি করে দিয়েছে, খুবই উচ্চ পর্যায়ের একটা কমিটি, এবং সেখানে সাংবাদিকদের বেশ কয়েকটা সংগঠনের প্রতিনিধিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিটার আসলে কাজটা হচ্ছে যে সাংবাদিকদের যে বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা আছে সেটাকে রিভিউ করে এটাকে আরও কীভাবে সাংবাদিকদের জন্য ফ্রেন্ডলি করা যায়, সাংবাদিকদের কাজের জন্য আরও উপযুক্ত করে তোলা যায় সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ। তো এই আলোকে এই সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা পরিবর্তনের জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার পক্ষ থেকে আমাদের কিছু প্রস্তাবনা আছে, যেই প্রস্তাবনাগুলো আমরা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তবে এই প্রস্তাবনাগুলোই চূড়ান্ত নয়, এর বাইরেও আমরা যখন এই কমিটিতে এটা আলোচনা হবে সেখানে সাংবাদিকদের যারা প্রতিনিধি আছেন ওনারা ওনাদের মতামত অবশ্যই দেবেন, এবং সবার মতামত নিয়েই আসলে শেষ পর্যন্ত এই নীতিমালাটা চূড়ান্ত করা হবে। আমরা আশা করছি খুব শিগগিরই, হয়তো 1-1.5 সপ্তাহের মধ্যেই এই নীতিমালাটা চূড়ান্ত করা যাবে, এবং সেই ক্ষেত্রে যদি নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায় তারপরে নতুন নীতিমালা অনুযায়ী আবার সবাইকে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে অ্যাক্রিডিটেশন কার্ডগুলো আছে সেগুলোর কার্যকারিতা বহাল থাকবে। তো এই নীতিমালায় প্রথম যে জিনিসটা আমরা নীতিমালাটা পর্যালোচনা করতে গিয়ে দেখেছি যে এই নীতিমালার আসলে এর আগে 2022 সালে যে নীতিমালাটা হয়েছিল সেটার প্রথম শর্তটাই ছিল সাংবাদিকদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার জন্য সরকারের উন্নয়নের কথাবার্তা প্রচার করতে হবে। এই বিষয়গুলো বা অ্যাক্রিডিটেশন কার্ডের একদম প্রথম লাইনেই এই বিষয়টা সন্নিবেশিত করা হয়েছিল অ্যাক্রিডিটেশন কার্ডের নীতিমালায়। আমরা এই শব্দগুচ্ছগুলো বাতিল করার সুপারিশ করছি, কারণ আমরা মনে করি যে এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী একটা কাজ। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করবে, তথ্য সংগ্রহ করার জন্য যারা তাদের মতো করে সাংবাদিকতা করবে, এক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণমূলক কোনো কিছু থাকবে না, এটাই আমরা বিশ্বাস করি। আর একটা যে জিনিস নীতিমালায় আছে, ফ্রিল্যান্স সাংবাদিকতার একটা বিষয় আছে। অতীতে এই ফ্রিল্যান্স সাংবাদিকতার ধারাটাকে অপব্যবহার করে অনেক অসাংবাদিক বা যারা আসলে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত না কিন্তু নামকাওয়াস্তে সাংবাদিক, তারা এটাকে অপব্যবহার করে তারা এই কার্ড নিয়েছেন, অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সেই কার্ডের যথেচ্ছ ব্যবহার করেছেন, তাতে প্রকৃত সাংবাদিক যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সরকারের পক্ষ থেকে প্রস্তাবনা আছে যে এই ফ্রিল্যান্স সাংবাদিকের বিদ্যমান যে নীতিমালার যে ধারা আছে এই ধারা বাতিল করে এই বিষয়ে কিছুটা সংশোধনী আনা। আমরা এর মানে এই না যে ফ্রিল্যান্স সাংবাদিকদের আসলে কোনো কার্ড দেওয়া হবে না, বিষয়টা এরকম না। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য কিছু নীতিমালায় কিছু জিনিস যোগ করা হচ্ছে, যেমন সাংবাদিকতার পেশায় যারা সম্মানিত ব্যক্তি লেখালেখির সাথে যুক্ত আছেন ওনাদেরকে ফ্রিল্যান্স সাংবাদিকতার ক্যাটাগরিতে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে, এবং সেই অ্যাক্রিডিটেশন কার্ডের কিছু শর্ত যোগ করা হচ্ছে, যেমন ওনাদেরকে কমপক্ষে 20 বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে, এবং অথবা সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করেন এরকম কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে, যেমন সাংবাদিকদের ইউনিয়ন। এর বাইরে একটা ধারা আছে এই বিদ্যমান নীতিমালায়, এই ধারাটা সাংবাদিকদের জন্য খুবই অপমানজনক এবং অবমাননাকর। যদিও এই ধারাটা বাস্তবে খুব বেশি প্রয়োগ হতে আমরা দেখি নাই, কিন্তু আমরা মনে করি যে এই ধারাটা থাকা উচিত না। বিদ্যমান নীতিমালায় বলা আছে যে সাংবাদিকরা যদি কোনো কারণে বিদেশ যান তাহলে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ অথবা প্রধান তথ্য কর্মকর্তাকে অবহিত করে যেতে হবে। তো আমরা মনে করি না যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকা উচিত সাংবাদিকদের ক্ষেত্রে। সো এই ধারাটাও বাতিল করার সুপারিশ করা হবে সরকারের পক্ষ থেকে। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল এবং অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার ক্ষমতাটা এতদিন ধরে প্রধান তথ্য কর্মকর্তার হাতে ন্যস্ত রয়েছে। নতুন নীতিমালায় এই দায়িত্বটা সরকারের পক্ষ থেকে একটা কমিটির হাতে দিতে চায়, যে কমিটিতে প্রধান তথ্য কর্মকর্তাও থাকবেন, আরও সাংবাদিকদের যারা প্রতিনিধি আছেন, ইউনিয়নের প্রতিনিধি, সংবাদপত্রের সম্পাদকদের প্রতিনিধি, টেলিভিশনের সাংবাদিকদের একজন প্রতিনিধি এবং অনলাইন সাংবাদিকদের প্রতিনিধি, তাদের প্রতিনিধি থাকবেন। সবাইকে নিয়ে একটা কমিটি করা হবে, যেই কমিটি আসলে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু এবং অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ব্যাপারে
চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং এই কমিটির সিদ্ধান্ত যদি কারো মনোপুত না হয়, তাহলে আমরা একটা আপিল করারও ব্যবস্থা রাখছি। একটা অ্যাপিল কমিটি করা হবে, যে কমিটিতে জাতীয় দৈনিকের একজন সম্পাদক বা একটা টেলিভিশনের প্রধান সম্পাদক এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এরকম মর্যাদার কয়েকজন ব্যক্তি থাকবেন। তাদের সাথে প্রধান তথ্য কর্মকর্তা থাকবেন। ওনারা মিলে যদি কোনো বিষয়ে, কোনো সিদ্ধান্তের বিষয়ে আপিল করা হয়, তাহলে ওনারা এই আপিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। একটা জেলা পর্যায়ে সাংবাদিকদের আসলে প্রেস অ্যাক্রিশন কার্ড পাওয়ার কোনো সুনির্দিষ্ট বিধান নেই, যে কারণে জেলা পর্যায়ে সাংবাদিকরা এই ধরনের অ্যাক্রিশন কার্ড পান না বলেই চলে। নতুন নীতিমালায় কিছু বিধিবিধান যুক্ত করা হবে, যাতে জেলা পর্যায়ে সাংবাদিকদেরকে আলাদাভাবে অ্যাক্রিশন কার্ড জেলা পর্যায় থেকেই দেওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নতুন নীতিমালা আসলে স্থায়ী এবং অস্থায়ী অ্যাক্রিশন কার্ড বলে কোনো কিছু রাখার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতী নয়। এটা সাংবাদিক দিক থেকেও একটা সুপারিশ এসেছে। আমরা এর আগে কিছু সাংবাদিক সংগঠনের সাথে মত বিনিময় করেছিলাম। ওনাদের বেশিরভাগই প্রস্তাব করেছেন যে একটাই অ্যাক্রিশন কার্ড হবে, সেটা স্থায়ী বা অস্থায়ী এরকম কোনো কিছু থাকবে না। সেই অ্যাক্রিশন কার্ডটা মেয়াদ হবে কমপক্ষে 3 বছর। ওনাদের সুপারিশটা সরকার গ্রহণ করেছে। এর বাইরে একটা বিষয় আছে, অ্যাক্রিশন কার্ড বাতিলের ক্ষেত্রে এতদিন ধরে এই বিদ্যমান নীতিমালায় বলা আছে যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে আসলে ফৌজদারি মামলা দায়ের করা হলেই আসলে সাংবাদিকদের অ্যাক্রিশন কার্ড বাতিল করার সুযোগ আছে প্রধান তথ্য কর্মকর্তার। এই ধারাটাও সংশোধন করে এমনভাবে করার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো সাংবাদিক যদি কেবলমাত্র ফৌজদারি মামলায় যদি অভিযুক্ত হন বা তার বিরুদ্ধে যদি অভিযোগ গঠন করা হয়, তাহলেই তার অ্যাক্রিশন কার্ডটা স্থগিত করার একটা বিধান করা হচ্ছে। পরবর্তীতে তিনি যদি এই অভিযোগের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত হন, তাহলে তার স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাক্রিশন কার্ডটি বাতিল করার একটা সুপারিশ করা হচ্ছে। আর একটা বিষয় আছে যে এখন আগের নীতিমালায় সাংবাদিকদের একটা প্রতিষ্ঠান কয়টা অ্যাক্রিশন কার্ড পাবে এটা আসলে নির্ধারিত হতো পত্রিকার সার্কুলেশনের ভিত্তিতে। তো এই বিধানটা আসলে উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হচ্ছে। এর পরিবর্তে আমরা এমন একটা ব্যবস্থা রাখতে চাই যাতে কোনো একটা পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক এবং মোট রিপোর্টার তাদের সংখ্যার উপর ভিত্তি করে আসলে সর্বোচ্চ 30% অথবা 15 জন এরকম একটা বিধান করার সুপারিশ করা হচ্ছে। আর মূলত এই বিষয়গুলোই আসলে নতুন বিধিমালাতে যুক্ত করা হবে। সুপারিশ করা হবে সুপারিশ আমাদের সরকারের পক্ষ থেকে করা হবে এবং এই সুপারিশের আলোকে সাংবাদিক সংগঠনের যারা প্রতিনিধি আছেন তারা তাদের মতামত দেওয়ার সুযোগ পাবেন এবং তাদের মতামতের প্রেক্ষিতে এবং এই সুপারিশমালার আলোকে আমরা একটা নীতিমালা খুব শিগগিরই চূড়ান্ত করব। এটা গেল সাংবাদিকদের অ্যাক্রিশন কার্ড। আপনারা জানেন যে এর আগে 167 জন সাংবাদিকের অ্যাক্রিশন কার্ড বাতিল হয়েছিল। তাদের মধ্যে 7 জন ইতিমধ্যে আসলে তাদের অ্যাক্রিশন কার্ড রিভিউ করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন। নতুন নীতিমালা চূড়ান্ত হলে এই নতুন নীতিমালার আলোকে তাদের এই রিভিউ আবেদনটিও বিবেচনা করা হবে। আর একটা বিষয় আজকে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে দেশে একটা তারুণ্যের ক্রীড়া উৎসব চলছে। গত ডিসেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বরের 30 থেকে ফেব্রুয়ারি 19 তারিখ পর্যন্ত এই তারুণ্যের ক্রীড়া উৎসবটা চলবে। তারুণ্যের ক্রীড়া উৎসবে দেশের আনাচে কানাচে উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে, সেমিনার হচ্ছে। এই খেলাধুলায় ছেলেরা মেয়েরা সবাই অংশগ্রহণ করছে। দুটো জায়গাতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সমস্যা হয়েছে তারুণ্য উৎসবের বাইরের, যদিও এই খেলাগুলো তারুণ্যের উৎসবের অংশ নয়, কিন্তু সরকার এই দুটো জায়গায় মেয়েদের ফুটবল খেলাকে কেন্দ্র করে কিছু সমস্যার কথা আমরাও লক্ষ্য করেছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখার জন্য বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথেও আমরা কথা বলেছি, তারাও স্থানীয় পর্যায়ে স্থানীয় সম্প্রদায় যারা আছেন তাদের সাথে এঙ্গেজ হচ্ছেন, তাদের সাথে কথাবার্তা বলছেন এবং এই বিষয়ে কিভাবে একটা গ্রহণযোগ্য সমাধান তৈরি করা যায় সে বিষয়ে তারা সবাই কাজ করছেন। একটা বিষয় সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে খেলাধুলায়
তারুণ্যের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে, মেয়েদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে। আমাদের নারী ফুটবল দল আমাদের গর্ব। আপনারা জানেন যে তারা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, এবং নারী ফুটবল দলকে কিভাবে উজ্জীবিত করা যায় সে নিয়েও সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে আপনার ফিফা সভাপতির সাথে দাভোসে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সেখানে উনি মাননীয় প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছেন যে মার্চে উনি আসবেন, বিশেষত বাংলাদেশের নারী ফুটবল দলকে উজ্জীবিত করার জন্য। আজকে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশন একটা আমেরিকার একটা দাতব্য সংস্থা। তারাও বলেছেন যে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে বা নারী জাগরণে আসলে যদি তাদের সহযোগিতার যেখানে যেখানে সুযোগ থাকবে তারা সহযোগিতা করবেন। তো এইটা আপনাদেরকে বলার অর্থ এইটাই যে বাংলাদেশ সরকার আসলে নারীদের ফুটবলকে মনে করে যে নারীদের ফুটবলটা প্রমোট করা উচিত, কারণ তারা আসলে আমাদের সমাজের অংশ এবং তারা আমাদের গর্ব। এই নারীদের ফুটবল কোনোভাবে ব্যাহত হোক এটা সরকার চায় না, এবং এই জন্য প্রশাসন বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবার সাথে মিলে সরকার আন্তরিকভাবে এই বিষয়ে কাজ করবে। তো এইটা ছিল মোটামুটি আমার ব্রিফ করার বিষয় আপনাদেরকে। এর বাইরে যদি আর কোনো বিষয়ে বা এই বিষয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেবো। ধন্যবাদ। আপনারা অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে বলেছেন যে একটা নীতিমালা আপনারা প্রস্তাব করবেন, কমিটি সেটা অনুমোদন দিবে। আমরা দেখেছি গত 7-8 বছরে বিভিন্ন বইপুর অনলাইন পোর্টালতে নিবন্ধন দেওয়া হয়েছে এবং পোর্টালের এগেনস্টে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। আপনারা যদি 30% বা 15 জন ধরে যদি আপনারা কার্ড দেন, এই যে অনলাইন পোর্টালগুলো যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কিছু সিদ্ধান্ত বা সুপারিশ করবেন কিনা? যারা সরকারের নিবন্ধিত, সরকারের কাছ থেকে নিবন্ধন পেয়েছে তারাই সবাই অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার যোগ্য হবে। এক্ষেত্রে আমাদের সুপারিশটা থাকবে যেই পরিমাণ সাংবাদিক সেখানে কাজ করেন সেই সাংবাদিকদের কমপক্ষে সর্বোচ্চ 30% সাংবাদিক কার্ড পাবেন। এর আগে আমরা দেখেছি বর্তমানে এই মুহূর্তে এমনও প্রতিষ্ঠান আছে যাদের 30 থেকে 35 জন সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েছেন, কিন্তু বাস্তবে ওই প্রতিষ্ঠান বা ওই গণমাধ্যমের আসলে সেভাবে কোনো উপস্থিতি দেখা যায় না। এরকম যাতে অপব্যবহার না হয়, যাতে প্রকৃত সাংবাদিকরা পায়, সেই জন্যই আসলে এই আনুপাতিক হারটা অথবা সংখ্যাটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। নিবন্ধিত অনলাইন তাদের সাংবাদিকের সংখ্যার উপর ভিত্তি করে আনুপাতিক হারে তাদেরকে কার্ড দেওয়া হবে, সেটা যেই প্রতিষ্ঠানই হোক। সুপারিশ। আমি মাহফুজ সাদি, আমার দেশ পত্রিকায় আছি। আমার একটা প্রশ্ন হলো, গতকালকে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল মেইল বা ফেসবুক থেকে একটা পোস্ট করেছে যে 1 ফেব্রুয়ারি থেকে প্রচারপত্র বিলি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত তারা হরতালও আছে, অবরোধ আছে, বিক্ষোভ আছে। তো এই ব্যাপারে সরকারের আসলে অবস্থানটা কি বা সরকার কি ভাবছে? সরকারের অবস্থান খুবই স্পষ্ট। আওয়ামী লীগের, আপনি জানেন যে আওয়ামী লীগের টপ লিডারশিপ, আওয়ামী লীগের অনেকেই এই পুরো জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আপনি জানেন। এবং কালকে হিউম্যান রাইটস ওয়াচের আপনারা যদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টটা পড়েন, ওই রিপোর্টের 17তম পাতায় আছে, সেখানে স্পষ্টভাবে তারা লিখেছে যে শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, মানে গুমের এবং কিলিংয়ের। তো তারা অফিসারদের সাথে কথা বলেছে, অফিসাররা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে। তো যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, একদম আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো, এবং অনেক কত শশ ছেলে চোখের অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য ক্রিপল হয়ে গেছে। তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্নিং দেখেন, তারা আরও মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। প্রোটেস্ট কোনো ধরনের কোনো, বাংলাদেশের মানুষকে আগে তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের স্পষ্ট অবস্থান এখানে। কোনো প্রশ্ন? থ্যাংক ইউ।
জুলাই সনদ নিয়ে গত মাসে বেশ আলোচনা হয়েছে, তো হঠাৎ করে জুলাই সনদেরটা শোনা যাচ্ছে না। 23 তারিখ পর্যন্ত মতামত নেওয়ার কথা ছিল। সর্বশেষ জুলাই সনদের কি অবস্থা বা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে কিনা এই সম্পর্কে কিছু বলবেন? মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে দাভোসেও কথা বলেছেন কয়েকদিন আগে। উনি আশা প্রকাশ করেছেন যে ফার্স্ট উইক অফ জুলাই হয়তো এই বিষয়ে একটা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে। ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি, সরি। ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন হতে পারে, তো এরকম কি কোনো সরকারের পক্ষ থেকে কোনো গাইডলাইন হয়েছে যে জানুয়ারি কিংবা ডিসেম্বরে নির্বাচন হবে? আমরা আমাদের অবস্থান তো বারবার স্পষ্ট করেছি। আমরা দুটো ডেট দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে, হ্যাঁ সেটা আমরা বলেছি, মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে। আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026-এর মধ্যে হতে পারে। এইটার ব্যাপারে বারবার আমাদের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন। এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা তাদের কথা বলছেন। আমার মনে হয় যে এটা নিয়ে সামনে আরও কথা হবে। এই স্পষ্ট একটা যখন আসবে স্পষ্ট ডেট আপনারা শুনবেন। বাট তার আগে যেটা খুবই প্রয়োজন বা যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম। সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। শফিক ভাই, আমি রূপমঞ্জন বাংলাদেশ প্রতিদিন থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে গতকালকে প্রধান উপদেষ্টার কাছে যে হিউম্যান রাইটসের প্রতিবেদনটা হস্তান্তর করা হয়েছে, সেখানে বিতর্কিত সাইবার সিকিউরিটি আইন নিয়ে কথা বলা হয়েছে যে আপনারা সেই আইনটা বাতিল না করে তার কিছু কিছু বিতর্কিত ধারা রেখেছেন, এবং সাংবাদিকদের গ্রেফতারের বিষয়েও বলা হয়েছে, তাদের মামলার বিষয়ে বলা হয়েছে যে 150 জনের মতো সাংবাদিককে হত্যাকাণ্ডে যুক্ত হয়েছে, যেটা মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করছে সংস্থাটি। এই বিষয়ে আপনার স্পষ্ট বক্তব্য চাই। আরেকটা প্রশ্ন, সিপিডি আজকে সকালে বলেছে যে ব্যবসা বাণিজ্যে গত 6 মাসেও এই সরকারের স্বস্তি আনার মতো কোনো পদক্ষেপ নেয়নি। এই বিষয়ে সরকারের অবস্থানটা কি? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা কি ছিল? হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদনটা, সেখানে আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিষয়টা এসছে, এটার আপনারা জানেন এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে, অনেকে অনেক অপিনিয়ন দিচ্ছেন। আমরা সমস্ত অপিনিয়নকে সম্মান জানাই, প্রত্যেকটা অপিনিয়নকে সম্মান জানাই। আপনারা আরও এটা নিয়ে কথা বলেন। এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এমন কোনো ল করবে না যেটা এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে, এমন কোনো ল করবে না। বাট এটা হোল আইডিয়া ছিল যে আগের যেহেতু সাইবার সিকিউরিটি একটাই স্ক্র্যাপ করা হয়েছে, সেই স্ক্র্যাপের ফলে আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি একটা ল করতে, কারণ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। আপনি জানেন অনলাইনকে ইউজ করে যারা ভালনারেবল যারা জনগোষ্ঠী, মেয়েদেরকে, শিশুদেরকে টার্গেট করা হয়, বুলিং করা হয়। তো সেই জন্য একটা ল আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে যাতে এই ভ্যাকুয়ামটা, মানে এই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয়। কিন্তু আপনারা সবাই এটা নিয়ে বলছেন এবং এই বিষয়টা আপনাদের প্রতি মানে ইন্টারিম গভর্নমেন্ট রেসপেক্ট করে এবং এটা নিয়ে আপনারা আরও কথা বলতে পারেন, সেটা সবার কথাগুলো অ্যাকোমোডেট করবে। এবং ইতিমধ্যে অনেক বিদেশি সংস্থা ওরাও বলছেন, ইভেন মাইক্রোসফট এর গ্লোবাল হেড অফ পলিসি স্যার নিক ক্লেগ, উনি ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, উনিও বলেছেন যে ওনারাও এই সিমিলার ল অনেক দেশে হয়েছে এবং সেই ব্যাপারে ওনারা কন্ট্রিবিউট করেছেন যে কীভাবে এই লটা করতে হয়। সেই ক্ষেত্রে ওনাদের এক্সপার্টিসটা দিয়েছেন। ওনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও তারা এই এক্সপার্টিসটা ওনারা অফার করেছেন। তো আমরা সবার সাথে এই সবার কথাটা আসুক এবং এটা এমন একটা ল হবে যেটা সমস্ত কনসার্নকে অ্যাড্রেস করা হয়। আরেকটা হলো সিপিডি বলছে যে ব্যবসা বাণিজ্যে আস্থা নেওয়ার
আর ওই যে না 140টা সাংবাদিকের ব্যাপারে আমার মনে হয় এখানে হিউম্যান রাইটস ওয়াচের যে আমি রিপোর্টটা কালকে সারা রাত পড়েছি, পড়ে আপনি দেখেন 140 জন ওনারা বলছেন অথরিটিস কিন্তু কেস দেয়নি, ওইখানে বলেছে অথরিটিস। কিন্তু আমার মনে হয় হিউম্যান রাইটস ওয়াচের এখানে জানার ভুল আছে যে এটা অথরিটিস, এটা হচ্ছে যে ভিকটিমের ফ্যামিলিগুলো কেসগুলো করেছে, এটা বাংলাদেশ গভর্নমেন্ট করেনি, পুলিশ করেনি। সাংবাদিকদের এগেনস্টে যে কেসটা সেটা আমরা করিনি, এটা করেছে ভিকটিম। এখন একজন ভিকটিমের ফ্যামিলি, যার ছেলে মারা গেছে, যার ভাই মারা গেছে, উনি যদি এসে কারো এগেনস্টে কেস করেন, সেখানে আমরা তো এটার জন্য দায়ী না, সেক্ষেত্রে আমার কি করার আছে? তো সেই জায়গাটা আমার মনে হয় ওই যে ওনাদের এটা ভুল। আমরা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করব, করে বলবো যে আপনারা এটা অ্যামেন্ড করতে হবে, বিকজ এটা তো আমরা কেসটা করি নাই। আপনি যদি দেখেন 140 জন বা সাংবাদিক বা যার কথা বলা হচ্ছে, একটা ভিকটিম ফ্যামিলি কেস করেছে, এবং সেই ক্ষেত্রে আমরা মোরালি ওই ভিকটিম ফ্যামিলিকে যে বলতেও পারি না যে না আপনি কেসটা করেন না। তো বাট আমরা যেটা করেছি সেটা হচ্ছে যাতে মানুষজন যাতে হ্যারেস না হয়, এবং এই হ্যারেসমেন্টটা যাতে এবং এই কেসগুলো যাতে খুব দ্রুত একটা ডিসপোজ অফ করা যায়, সেজন্য একটা তথ্য মন্ত্রণালয়ের একটা 8 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেওয়া হয়েছে, হেডেড বাই অ্যাডিশনাল সেক্রেটারি। অ্যাডিশনাল ওনারা খুব দ্রুত এই কেসগুলো দেখবেন, এবং ওনারা ইনভাইট করেছেন ওই যারা যারা কেস হয়েছে যাদের এগেন্সে, তাদেরকে বলেছেন যে আপনারা আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, ওনারা কিন্তু ইনভাইটও করেছেন। তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার ইয়েতে আছি, এবং মাত্র 4 জন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, বাকি আপনি দেখেন কেউ তো অ্যারেস্টও হয়নি, ঠিক না? তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারাসমেন্টের শিকার না হন। আর 3 নম্বর যে সিপিডির যেটা কথা বললেন, আমরা মনে করি যে আমাদের বিজনেসের পরিবেশ এবং এই গত 6 মাসে এই গভর্নমেন্টের যে অর্জন, এটা অভূতপূর্ব। আপনি দেখেন এই যে প্রত্যেকটা এই যে স্টক মার্কেটে আপনি দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের প্রফিট এগুলো ঘোষণা করছে, তাদের 3 মাস বা 6 মাসের ইয়েটা ঘোষণা করছে, এবং আপনি দেখেন না কোম্পানিগুলো কেমন পারফর্ম করেছে গত 6 মাসে, সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে। প্লাস কি আপনি এক্সপোর্টের ফিগার, আমরা বারবার বলছি যে আমরা এক্সপোর্টের কোনো ফিগার ম্যানিপুলেট করি না। এক্সপোর্টের গত 4 মাসের এক্সপোর্ট অন অ্যান এভারেজ 15% উপরে বেড়েছে। আপনি গত কয় বছরে অন অ্যান এভারেজ 4 মাসে 15% উপরে বেড়েছে, কয়টা ফিগার আছে? আমি তো এক্সপোর্টের ফিগার জানি, আমি আগে ইকোনমিক জার্নালিজম করেছি। আমি বলি বিদেশি বিনিয়োগই মূল না। তারপরে ধরেন এই চিটাগং পোর্টের আপনি কার্যক্রম দেখেন, 7.5% গ্রোথ হয়েছে। 2000 সালের পরে যে ফিগার ছিল কন্টেনার হ্যান্ডলিং, এটা ব্রেক হয়েছে এই বছর। এবং আপনি দেখেন 4টা ওয়ার্ল্ডের বড় কোম্পানি যারা পোর্ট হ্যান্ডলিং করে, দুবাই পোর্ট ওয়ার্ল্ডের লার্জেস্ট, এপি মোলার মার্কস যেটা পোর্ট হ্যান্ডলিংয়ে বড় এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানি, আবুধাবি পোর্ট এবং রেড সি গেট, যেটা আমাদের কি জন্য একটা টার্মিনাল অলরেডি তারা হ্যান্ডলিং করছে। এই 4টা পোর্ট লাইন আপ হয়েছে যে চিরাং পোর্ট তারা ম্যানেজ করতে চায়, তারা মাতারবাড়ি ম্যানেজ করতে চায়, তারা লালদিয়া টার্মিনাল ম্যানেজ করতে চায়, তারা নিউমিনাল কন্টেনার টার্মিনাল ম্যানেজ করতে চায়, এবং বে টার্মিনাল ম্যানেজ করতে চায়। বিকজ তাদের কাছে তো নাম্বার আছে, তারা তো দেখছে নাম্বারটা যে বাংলাদেশের এক্সপোর্ট গ্রো করছে, বাংলাদেশের ফরেন ট্রেড গ্রো করছে। ওরা তো এমন না যে আমি যে তো আর মাইক নিয়ে বলছে না যে দেখো আমি তো এবং তাদের কাছে কোনো ম্যানিপুলেটেড ফিগারও যাচ্ছে না। তারা এইখানে তাদের অনেক কনসালটেন্ট আছে, তারাই ফিগার তাদেরকে দিচ্ছে যে দেখো দিস ইজ দ্য হাই টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ। এবং তারা জানাচ্ছে কালকে এসে যে আপনি দেখেন মাজদার হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি কোম্পানি, তারা এসে বলেছে যে তারা চিটাং পোর্টকে তো গ্রিন পোর্ট করতে চায়, আবুধাবি পোর্ট, তার সাথে মিলে তারা যেটা করবে যে 250 মেগাওয়াটের একটা সোলার প্লান্ট করবে, এবং এটার পুরো ইনভেস্টমেন্ট হবে $500 মিলিয়ন মতো, এবং পুরো একটা গ্রিন পোর্ট। তো তারা তো এটা ইয়েগুলো দেখছে। আমি জানি না
সিপিডি এখান থেকে কোথায় কোথায় ফিগার পেলেন? আর আবার আমিও বলছি যে আপনারা অনেকে হাইলাইট করছেন যে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে প্রতি বছর কিছু ফ্যাক্টরি বন্ধ হয়, প্রতি বছর কিছু ফ্যাক্টরি জন্ম হয়, কিছু কিছু ফ্যাক্টরি বড় হয়। যে ফ্যাক্টরি আগে $220 মিলিয়ন এক্সপোর্ট করতো, সেই ফ্যাক্টরি বড় হতে হতে সে $500 মিলিয়ন এক্সপোর্ট করে। তো ফলে যেটা হয় যে যেই ফ্যাক্টরিগুলো ইনএফিশিয়েন্ট সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটা ইকোনমিক একটা সাইকেল। কিন্তু আপনি দেখবেন যে কত আমাদের এক্সপোর্টের গ্রোথটা হচ্ছে কিনা, এবং আমরা স্পষ্ট দেখছি যে আমাদের যথেষ্ট ভালো এক্সপোর্ট গ্রোথ হচ্ছে, অ্যান্ড হুইচ ইজ গ্রেট বাংলাদেশের কনটেক্সটে। এবং আমরা আশা করছি যে আমরা আরও কিছু কিছু মেজার নিতে যদি পারি, এবং ইকোনমিক এবং চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি ফিরে, আপনি নিশ্চিত থাকেন আপনি বাংলাদেশে আপনি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বললেন, ফরেন আর ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রচুর আসবে। আপনি আগের গভর্নমেন্ট কী করেছে? 100টা স্পেশাল ইকোনমিক জোন করেছে, করে আপনি পুরো জমি জমা সব দখল করে বসে আছেন, কোনো ইনভেস্টর আসে না। এখন ওইখানে কি অবস্থা দেখেন, আপনি না করতে পারতেছে ধানের চাষ, না এগ্রিকালচার হচ্ছে, আপনি এগ্রিকালচারেও এফেক্ট করাচ্ছেন, আবার কেউ কিন্তু আসতেছে না আপনার এখানে ইনভেস্ট করতে। তো আমরা সেখানে প্রায়োরিটাইজেশন করছি। আপনি একটা কেইপিজেড, কোরিয়ান ইপিজেড, আপনি 20 বছর ধরে ওদের কোনো আপনি ওদের ঝামেলাটা আপনি রেখে দিয়েছেন। তো হোয়াট সর্ট অফ সিগন্যাল এটা বাইরে যায়? বাইরে এটা সিগন্যাল পাঠাচ্ছে যে না, এই দেশে আসলে প্রাইভেট ইপিজেডগুলো ভালো মতো, বা বিদেশি যারা প্রাইভেট ইপিজেড চালাতে চায় তাদেরকে ভালো পলিসি সহায়তা দেওয়া হয় না, তাদেরকে পদে পদে হেনস্থা করা হয়। আমরা এসে কেইপিজেড দেখবেন এই মাসের মধ্যে তাদের সমস্যাগুলো, তাদের ল্যান্ড নিয়ে যে সমস্যাটা আছে, আমরা আশা করছি এই মাসের মধ্যে এটা শেষ হবে। তা আমরা আশা করছি আমরা রাইট ইকোনমিক রিফর্মগুলো যখন ইনপ্লেস থাকবে, যখন করা হবে, হু হু করে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে। এইটা এই গভর্নমেন্টের কমিটমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বেই। থ্যাংক ইউ। না, এটা 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 কন্টিনিউয়েশন আসছে না। আমরা তো এই যে আমরা তো বানিয়ে নিয়ে আসছি না, এই যে 4টা পোর্টের যে কোম্পানি আসলো, আমরা তো কাউকে হায়ার করে নিয়ে আসছি না, তারাই লাইন আপ হয়েছে। এবং আমি ড্যাভোসে বলছি, ড্যাভোসে প্রফেসর ইউনুসের সাথে মিনিমাম অ্যানাদার 30 কোম্পানিজ দেখা করতে চাচ্ছিলেন, কিন্তু ওনার ওই সময়টা ছিল না। আপনি যেটা হয়েছে যে আপনি জুলাই অগাস্ট বা ওইটার কন্টিনিউশনের কারণে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কিছুটা ইম্প্যাক্ট হয়েছে। তা আমরা তো ওইটা দিচ্ছি। এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না আসার ওয়ান অফ দ্য রিজন ছিল, সেটা হচ্ছে যে আপনি বছরের পর বছর কাউকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দিতেন না। আপনি এয়ারলাইন্সগুলোকে জিজ্ঞেস করেন কয় বছর তারা টাকা বিদেশ তাদের প্রফিটটা পাঠাইতে পারে নাই। আপনি আলিকো যেটা মেট লাইফকে জিজ্ঞেস করেন কয় বছর সে বিদেশে টাকা পাঠাইতে পারে নাই। আপনি ইয়েকে বলেন কি জন্য, শেভরনকে বলেন না, শেভরন কয় মাস কত বছর ধরে বিদেশে টাকা পাঠাতে, সে বিজনেস করছে এখানে, কিন্তু আপনি বললেন যে না, আপনার প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারবেন না। এবং ফলে আমরা এসে কি করেছি, আমরা এসে শেভরনের সাথে একটা ইনফর্মাল একটা চুক্তি হয়েছে যে তোমার সমস্ত টাকা আমরা 6 মাসে আমরা পে অফ করব। এবং আপনি দেখেন না, কালকে এই যে ডেইলি স্টারে আমাদের মাননীয় ফিনান্স অ্যাডভাইজার দিয়েছেন যে $4.5 বিলিয়ন ছিল আপনার এলসি রিলেটেড পেমেন্ট ফরেন কোম্পানিগুলোর সাথে, তার মধ্যে $4 বিলিয়ন পে হয়ে গেছে উইদাউট টাচিং দ্য রিজার্ভকে টাচ করা ছাড়াই, মাত্র বাকি আছে $500 মিলিয়ন। এখন ওই যে যদি আপনি দেখেন যে না, আমি এখানে বিজনেস করতে আসবো কিন্তু আমি প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছি না, কে আসবে? আপনি যাবেন, ঠিক না? এবং আপনার টাকার ওয়ান তো কমছে। তাই এই জন্য ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি খুব ইম্পর্টেন্ট, যেটা এই গভর্নমেন্ট কাজ করছে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আনার জন্য। এবং সেটা দেখেন অলরেডি গত মাসের আগের মাসে আমরা দেখেছি, ডিসেম্বরে দেখেছি যে গত মাসে যে আস্তে আস্তে আমাদের ইনফ্লেশনটা কমে আসে, এবং আমাদের ধারণা এটা সিঙ্গেল ডিজিটের একটু নিচেই নামবে। থ্যাংক ইউ। একজন, যে কোনো একজন। আমি অমিতোষ পাল, আমি সমকাল পত্রিকায় কাজ করি। যদি অনুমতি দেন তাহলে একটা কোশ্চেন করি। হ্যাঁ, আমি একটা আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গে একটু বলতে চাচ্ছিলাম। সেটা হলো, আপনার কথা থেকে যেটা বুঝলাম সেটা হলো যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের, বিশেষ করে তারা অপরাধী, আওয়ামী লীগের শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কামাল সাহেব, এরকম মানে যারা ফ্যাসিস্ট,
যারা খুনি বা যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, আমি যেটুকু বুঝেছি আপনার। না, এবং ক্ষমাও চেতে হবে, হ্যাঁ, ক্ষমাটা চেতে হবে, খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো আমি বলছি যে আওয়ামী লীগের এই যে কার্যক্রম বিগত সময়ে, বিগত সরকারের শেষ দিকে, বিশেষ করে জুলাই অভ্যুত্থান যদি আমি বলি, সেটার সঙ্গে যারা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের অনেক নেতা আছেন, আমরা জানি যে তারা ভালো, তাদের গায়ে হয়তো ওই রকম মানে খুনির দাগটা লাগে নাই। এবং আওয়ামী লীগের প্রায় আমরা শুনি যে 30 থেকে 35% ভোটারও আছে। তো আওয়ামী লীগ তো শেখ হাসিনা বা যারা গত মন্ত্রিসভায় ছিল বা যারা কামাল শাহ, তাদের বাপদাদার সম্পত্তি আওয়ামী লীগ না। তো যে যারা তৃণমূল পর্যায়ে বা সাধারণ যারা আওয়ামী লীগের সমর্থক, অনুসারী, কর্মী, হ্যাঁ, বা অরিজিনাল যে আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তো শেখ হাসিনা না বা বঙ্গবন্ধু না, তাই না? তাহলে প্রশ্নটা কি? সেই দলকে মানে কেন রাজনৈতিক কর্মসূচি পালন করতে? ওই আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত? আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই? এটা তো মানে আপনি কিলিংগুলো দেখেন না, আপনি 71টা শিশুকে তারা মেরেছে, মানে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে। আর আওয়ামী লীগ তাদের পার্টির সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। আমার নাম রাহুল শর্মা, আমি আজকে পত্রিকায় কাজ করি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো সরকারি 7 কলেজ নিয়ে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হয়েছে, এরপরে চলতি শিক্ষাবর্ষের ভর্তি নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। শিক্ষা উপদেষ্টা গতকাল এক প্রোগ্রামে বলেছে যে উনি জানতেন না এই বিষয়টা। আর এই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক হয়েছে ইউজিসি চেয়ারম্যান এবং ঢাকা ইউনিভার্সিটি ভিসি। এই সার্বিক বিষয়টা, এই যে ভর্তি নিয়ে জটিলতা সৃষ্টি হলো, সার্বিক বিষয়টা নিয়ে আপনাদের এটা নিয়ে আমাদের মাননীয় শিক্ষা অ্যাডভাইজার কাজ করছেন, আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ। আমার নাম সুলাইমান সালমান, আমি নিউজ পত্রিকায় কাজ করি। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা দুদক থেকে যেটা জানতে পারছি যে সাইমা ওয়াজেদ ফুতুলের বিষয়ে যে WHO যে রিজিওনাল ডিরেক্টর হয়েছিল, সেখানে বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে এটা হয়েছে, সে বিষয়ে দুদক তদন্ত করছে। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া যায় কিনা যে WHO কে, যে এই বিষয়ে তার যে দুর্নীতি পাওয়া গেছে এই বিষয়ে, মানে আনঅফিসিয়ালি আমরা শুনতে পাচ্ছি। তো গভর্নমেন্টের আসলে ওরকম কোনো ইয়ে আছে কিনা তার বিষয়ে WHO কে ইনফর্ম করা, যে তার অ্যাপয়েন্টমেন্ট আসলে দুর্নীতি? আমরা এর আগেই WHO কে একটা চিঠি দিয়েছিলাম। আমরা অলরেডি তো আপনারা জানেন, আমরা বলেছিলাম তার বিষয়ে আমরা তাকে WHO কে জানিয়েছি এবং ওই পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে WHO রিজিওনাল অফিসের মাধ্যমে না, সরাসরি হেড অফিসের সাথে আমরা কাজ করব। আর যে তার করাপশন রিলেটেড যে ইনভেস্টিগেশনের কথা বলছেন, সেটা ACC করছে এবং সেইখানে যদি ভালো যে পরিমাণ ফাইন্ডিংস আছে সেই উপরে তারা চিঠি লিখবেন এবং এই চিঠিটা কনভে করবে হচ্ছে ফরেন মিনিস্ট্রি। আপনি ফরেন মিনিস্ট্রির সাথে একটু কথা বলবেন। আমি নিয়াজ মুর্শিদ, দেশ টেলিভিশন থেকে। আমি দুটো প্রশ্ন করতে চাই। একটা হলো, আপনার ভারত ভিসা সীমিত করেছে এবং সেই সাথে আরব আমিরাত 5 আগস্টের পর থেকে ভিসা বন্ধ হয়েছে। এই বিষয়গুলো তো যেসব দেশ ভিসা বন্ধ রেখেছে, সেই বিষয়ে আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়েছে কিনা, বা আসলে বিষয়গুলো যাতে খোলা হয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, এই একটা প্রশ্ন। দ্বিতীয় একটা প্রশ্ন, আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে যদি নির্বাচন বিলম্বিত করে সরকার, সেক্ষেত্রে তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে কেন বিলম্বিত করা হচ্ছে। এবং গণ অধিকার পরিষদের সভাপতি যিনি বিপি নুরুল হক নূর, তিনিও বলছেন যে এই সরকার, আপনার নির্বাচিত সরকার ছাড়া দেশকে এখন সামাল দেওয়া যাচ্ছে না, এটাও তিনি অভিযোগ করেছেন। আপনাদের অবস্থানটা যদি আমি লাস্টেতে দেশকে তো 6 মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে, ঠিক না? আপনি এই গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন? খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে। এখন নুরুল হক নূর এখন জাতীয় নেতা হয়ে গেছেন,
উনি অনেক কথা বলছেন, ওনার তো কনস্টিটিউয়েন্ট, ওনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনই, আমরা তার কথাকে সম্মান জানাই। কিন্তু আমরা গত 6 মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন, আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট। আর আপনি কি বললেন, সালাউদ্দিন আহমেদের কথা বললেন, আমরা স্পষ্ট আমরা বলেছি 2টা আমরা ডেট দিয়েছি, স্পষ্টভাবে ডেট দিয়েছি, এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই। আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে তো আমাদের আর কি বলবো, এটা আমার মনে হয় এটা নিয়ে 133তম বার আমি এটা বললাম। হ্যাঁ, তো এইটা তো ইয়ে না। আর আপনি কি বলছিলেন আর একটা জন্য, হ্যাঁ ভিসা সংক্রান্ত বিষয়, আমার ইউএইটা বিষয়টা আমি জানি না। ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে। তারা আমাদের বিক্রম মিস্ত্রি যখন এসেছিলেন তারা বলেছিলেন যে এটা সংখ্যা বাড়াচ্ছে। ইউএইটা আসলে সত্যি 5ই অগাস্টের পরে হয়েছে কিনা আই এম নট শিওর। এই বিষয়টা আমি ফরেন মিনিস্ট্রির কাছ থেকে জেনে নিব। বাট ইউএই থেকে আপনারা দেখেছেন তো, ইউএইতে যে মানে কিছু আমাদের ভাই বোনরা যারা প্রোটেস্ট করেছিলেন তাদেরকে জেল হয়েছিল, অনেকের যাবজ্জীবন হয়েছিল। প্রফেসর ইউনূসের অনুরোধে ওইখানের যে আমির মোহাম্মদ বিন জায়েদ উনি কিন্তু সবাইকে মাফ করে দিয়েছেন, সবাই এখন বাংলাদেশে এসছে। এবং সামনে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট একটা হওয়ার কথা এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই, এবং সেই সময় মাননীয় অ্যাডভাইজার যাচ্ছেন, আমরা আশা করছি উনি এখানে যাবেন। গেলে আপনি দেখবেন যে আরও তাদের সাথে আমাদের সম্পর্ক আরও ভালো হবে, উন্নততর হবে। থ্যাংক ইউ।